3 দিন ধরে রাস্তায় ক্ষুধার্ত হয়ে ছটফট করছিল এক দরিদ্র ছেলে। প্রফেসর ম্যাডাম যা করলেন তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, এটা একটা সত্যি ঘটনা দিল্লির, যেখানে ইন্ডিয়া গেটের কাছে একটা ছোট্ট ঝুপড়িতে থাকত আরিয়ান। আরিয়ানের বয়স প্রায় 25 বছর ছিল। মুখটা ছিল নিষ্পাপ, কিন্তু সেই মুখে জীবনের সংগ্রাম স্পষ্ট দেখা যেত। তার মা বাবা আর এই দুনিয়ায় ছিলেন না। যখন সে মাত্র 16 বছরের ছিল, তখন একটা রাস্তার দুর্ঘটনায় সে তার মা বাবাকে হারিয়েছিল। সেই দিনের পর তার জীবন পুরোপুরি বদলে গিয়েছিল। মা বাবা চলে যাওয়ার পর আত্মীয়রাও তার থেকে দূরত্ব বানিয়ে নিয়েছিল। কয়েকদিন এদিক ওদিক থেকে কোনো রকমে চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তাকে নিজেকেই জীবনের সঙ্গে লড়তে হয়েছিল। পড়াশোনায় সে খুব ভালো ছিল। স্কুলে তার টিচাররা বলতেন, এই ছেলেটাকে যদি সঠিক সুযোগ পাওয়া যায় তাহলে জীবনে অনেক দূর যেতে পারবে। কিন্তু ভাগ্যের বোধহয় অন্য কিছু মত ছিল। পেটের আগুন তাকে পড়াশোনা ছাড়তে বাধ্য করেছিল। আরিয়ান কখনো হোটেলে বাসন মেজেছিল, কখনো দোকানে মাল তুলেছিল, কখনো মজুরির কাজ করেছিল। দিনভর পরিশ্রম করত আর রাতে তার ছোট্ট ঝুপড়িতে এসে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত। জীবন কঠিন ছিল, কিন্তু তার ভেতরে পরিশ্রম আর সততা এখনও জীবিত ছিল। তার মা সবসময় বলতেন, বাবা, গরিব হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু মানবতা হারিয়ে ফেলা সবচেয়ে বড় অপরাধ। আরিয়ান এই কথাটা সব সময় মনে রেখেছিল। সময় ধীরে ধীরে কেটে যাচ্ছিল। কয়েক মাসের জন্যে কাছের একটা ছোট ফ্যাক্টরিতে কাজ পেয়েছিল। সেখানে কাজ করে যেমন তেমন নিজের চলছিল, কিন্তু হঠাৎ একদিন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। মালিক বললেন, অনেক লোকসান হয়ে গেছে আর এখন ফ্যাক্টরি চালাতে পারবো না। সেই দিনের পর আরিয়ান আবার বেকার হয়ে গেল। শুরুতে সে ভেবেছিল খুব তাড়াতাড়ি নতুন কাজ পেয়ে যাবে, কিন্তু দিল্লির মতো বড় শহরে পরিচয় ছাড়া আর সাহায্য ছাড়া কাজ পাওয়া এত সহজ ছিল না। দিন যেতে লাগলো, আর তার কাছে যে সামান্য টাকা ছিল তাও শেষ হয়ে গেল। আর এলো সেই দিন যখন তার কাছে খাওয়ার জন্য একটা টাকাও বাকি রইল না। প্রথম দিন সে ভেবেছিল সন্ধে নাগাদ কোনো কাজ পেয়ে যাবে। সারা দিন দিল্লির রাস্তায় ঘুরে বেরিয়েছিল। কখনো কোনো দোকানে গিয়েছিল, কখনো কোনো ঢাবায়, কিন্তু সব জায়গা থেকে একই উত্তর পেয়েছিল, এখন কাজ নেই। সেই দিন সে না খেয়েই রাত কাটিয়েছিল। দ্বিতীয় দিন সকালে যখন তার চোখ খুলল, তখন পেটে তীব্র জ্বালা করছিল। ক্ষুধা এত বেশি ছিল যে শরীর কাঁপতে লাগল। তবুও সে আশা নিয়ে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। সে ইন্ডিয়া গেটের আশেপাশে অনেক জায়গায় গিয়েছিল। মজুরদের, ঠিকাদারদের সঙ্গে দেখা করেছিল, দোকানে জিজ্ঞাসা করেছিল, কিন্তু সব জায়গা থেকে হতাশাই হাতে এসেছিল। দুপুর নাগাদ তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। তীব্র রোদ, ক্ষুধা আর ক্লান্তি তাকে দুর্বল করে দিয়েছিল। সে একটা গাছের নিচে বসে পড়ল আর পানি খেয়ে নিজেকে সামলানোর চেষ্টা করতে লাগল, কিন্তু সেই দিনও কোনো কাজ পেল না। সেই রাতেও না খেয়ে ঘুমিয়েছিল। এখন টানা 2 দিন ধরে তার পেটে একটা দানাও যায়নি। তৃতীয় দিন সকালে তার অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছিল। শরীরে একদম শক্তি বাকি ছিল না। চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছিল। তবুও সে আশা ছাড়তে চায়নি। সে তার ঝুপড়ি থেকে বেরিয়ে ধীরে ধীরে পা ফেলতে ফেলতে রাস্তার দিকে চলতে লাগল। তার পা টলছিল। ক্ষুধা যেন তার শরীরের সব শক্তি টেনে নিয়েছিল। কিছু দূর যাওয়ার পর মাথা ঘুরে গেল আর সে রাস্তার ধারে বসে পড়ল। তার আশেপাশে লোকজন আসা যাওয়া করছিল। কেউ অফিস যাচ্ছিল, কেউ কলেজ, কেউ সকালের হাঁটাহাঁটি করছিল, কিন্তু কারো নজর তার উপর পড়েনি। কয়েকজন তাকে দেখেছিল, কিন্তু বোধহয় তাকে একটা সাধারণ ভিখারি ভেবে এগিয়ে গিয়েছিল। আরিয়ান দুর্বল গলায় বলেছিল, ভাইয়া, একটু খাবার পাওয়া যেত? কিন্তু তার গলায় এত আস্তে ছিল যে কেউ শোনেইনি। ক্ষুধায় তার চোখে জল এসে গিয়েছিল। তার মায়ের কথা মনে পড়তে লাগল। সেই দিন মনে পড়তে লাগলো যখন তার মা তার জন্য রুটি বানাতেন আর বলতেন, বাবা, যতদিন আমি আছি তোকে কখনো না খেয়ে শুতে হবে না। আজ সেই ছেলেই 3 দিন ধরে ক্ষুধার্ত হয়ে রাস্তায় বসেছিল। ধীরে ধীরে তার চোখ বন্ধ হতে লাগল। শরীরে এত দুর্বলতা ছিল যে সে উঠতেও পারছিল না। তাকে মনে হচ্ছিল হয়তো এখানেই তার জীবন শেষ হয়ে যাবে। ঠিক তখনই সেখানে একটা গাড়ি এসে আস্তে থামল। গাড়ি থেকে একটা 25 বছরের মেয়ে নামল। সে খুব সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার ব্যক্তিত্বে একটা আলাদা আত্মবিশ্বাস ঝলকাচ্ছিল। সে দিল্লির একটা কলেজে প্রফেসর ছিল। তার নাম ছিল অনন্যা। অনন্যা রোজ এই রাস্তা দিয়ে কলেজে যেত, কিন্তু আজ তার নজর হঠাৎ রাস্তার ধারে বসে থাকা আরজনের ওপর পড়ল। আরজনের অবস্থা দেখে সে থমকে গেল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, ঠোঁট শুকিয়ে গিয়েছিল আর চোখে গভীর ক্লান্তি দেখা যাচ্ছিল।
এমন মনে হচ্ছিল যেন অনেক দিন ধরে সে কিছুই খায়নি। অনন্যার মন গলে গেল। সে তৎক্ষণাৎ তার কাছে গেল আর আস্তে বলল, শোনো, তোমার কি হয়েছে? আরজন কষ্ট করে চোখ খুলল, দুর্বল গলায় বলল, 3 দিন ধরে কিছু খায়নি। এটা শুনে অনন্যার চোখ ভরে এলো। তার বিশ্বাস হচ্ছিল না যে এত বড় শহরে কোনো মানুষ 3 দিন ধরে ক্ষুধার্ত থাকতে পারে। সে তৎক্ষণাৎ চারপাশ দেখল আর তাড়াতাড়ি কাছের একটা দোকানের দিকে দৌড়াল। কয়েক মিনিটের মধ্যেই সে খাবার আর পানি নিয়ে ফিরে এলো। সে আরজনকে সাহায্য করে বসালো আর বলল, আগে একটু পানি খাও। আরজনের কাঁপা হাত পানির গ্লাস ধরল। যখন সে প্রথম চুমুক দিল তখন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। তাকে বোধহয় বিশ্বাস হচ্ছিল না যে কোনো অচেনা মানুষ তার জন্য এত করছে। অনন্যা যখন আরজনকে পানি খাওয়ালো আর তার হাতে খাবারের ডিব্বা দিল, তখন আরজন কিছুক্ষণ শুধু তাকে দেখতে থাকল। বোধহয় তার বিশ্বাস হচ্ছিল না যে কোনো অচেনা মেয়ে তার জন্য এত করতে পারে। 3 দিন ধরে ক্ষুধার্ত পেটে বসে থাকা সেই ছেলের সামনে যখন খাবার রাখা হলো তখন তার হাত কাঁপছিল। অনন্যা আস্তে বলল, ভয় পেও না, আরাম করে খাও। আরজন ধীরে ধীরে রুটির প্রথম টুকরো ভাঙল আর মুখে দিল। যেই খাবার তার পেটে গেল তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে খাচ্ছিল। আশপাশ দিয়ে যাওয়া কিছু লোক থেমে এই দৃশ্য দেখতে লাগল। কারো বোঝা যাচ্ছিল না আসলে কি হচ্ছে। অনন্যা চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিল। তার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। তাকে মনে হচ্ছিল যেন এই ছেলে অনেক দিন ধরে একা আছে আর তাকে শুধু খাবার নয়, সাহায্যেরও দরকার। কয়েক মিনিটে আরজন খাবার শেষ করে ফেলল। খাবার শেষ হওয়ার পরও সে চুপ করে বসে রইল। তার মুখে একটু স্বস্তি দেখা যাচ্ছিল, কিন্তু চোখে ব্যথা এখনও স্পষ্ট ছিল। অনন্যা আস্তে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? ছেলেটি ধীর গলায় বলল, আরজন। তুমি এখানে এভাবে বসেছিলে, বাড়ি নেই? অনন্যা জিজ্ঞাসা করল। আরজন কিছুক্ষণ চুপ করে রইল। বোধহয় ভাবছিল তার গল্প কোনো অচেনা মানুষকে বলবে কিনা, কিন্তু বোধহয় এতদিনের ব্যথা এখন তার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছিল। সে ধীরে ধীরে তার গল্প বলতে শুরু করল। সে বলল কিভাবে তার মা বাবা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, কিভাবে পড়াশোনা ছেড়ে কাজ শুরু করেছিল, কিভাবে ছোট ছোট কাজ করে জীবন চালানোর চেষ্টা করেছিল, আর তারপর ফ্যাক্টরি বন্ধ হওয়ার পর তার চাকরি চলে গিয়েছিল। 3 দিন ধরে কিছু খায়নি, কাজ খুঁজছিল কিন্তু কোথাও কাজ পায়নি। এটা বলতে বলতে তার গলা ভেঙে এলো। অনন্যা চুপ করে তার কথা শুনতে লাগল। তার মনে একটা অদ্ভুত যন্ত্রণা উঠছিল। দিল্লির মতো বড় শহরে যেখানে রোজ লাখ লাখ মানুষ যাতায়াত করে, সেখানে একজন মানুষ 3 দিন ক্ষুধার্ত থেকে যায়। এটা ভাবতেই তার মন ভারী হয়ে গিয়েছিল। কিছুক্ষণ চুপ থাকার পর অনন্যা জিজ্ঞাসা করল, তুমি কোথায় থাকো? আরজন দূরের দিকে ইশারা করে বলল, ওই ইন্ডিয়া গেটের পেছনে ঝুপড়িগুলোর মধ্যে আমার একটা ছোট্ট ঝুপড়ি আছে। অনন্যা কিছুক্ষণ ভাবল। তার মনে অনেক প্রশ্ন ঘুরছিল। সে চাইলে খাবার দিয়ে চলে যেতে পারত, যেমন মানুষ প্রায়ই করে, কিন্তু তার মন তাকে এগিয়ে যেতে দিচ্ছিল না। তাকে মনে হচ্ছিল যদি সে এখন এই ছেলেকে এভাবে ছেড়ে চলে যায় তাহলে হয়তো আবার একই অবস্থায় চলে আসবে। সে আস্তে বলল, চলো আমাকে তোমার ঝুপড়িটা দেখাও। আরজন অবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি যে কোনো প্রফেসর ম্যাডাম তার ঝুপড়ি দেখতে যেতে চাইবে। তবুও সে ধীরে ধীরে উঠে দাঁড়াল। দুর্বলতা এখনও ছিল, কিন্তু খাওয়ার পর একটু শক্তি ফিরে এসেছিল। দুজনে ধীরে ধীরে ঝুপড়ির দিকে হাঁটতে লাগল। কয়েক মিনিট পর তারা আরজনের ঝুপড়ির সামনে পৌঁছে গেল। অনন্যা যখন সেই ঝুপড়িটা দেখল তখন তার চোখ ভরে এলো। ভেতরে শুধু একটা পুরনো খাটিয়া ছিল, একটা ফাটা কম্বল আর কোণে একটা ভাঙা বাসন। ব্যাস, এটাই ছিল আরজনের পুরো সংসার। সে আস্তে জিজ্ঞাসা করল, তুমি এখানেই থাকো? আরজন মাথা নিচু করে বলল, হ্যাঁ, এটাই আমার ঘর। অনন্যা কিছুক্ষণ কিছু বলতে পারল না। তার মনে একটাই প্রশ্ন বারবার উঠছিল, এই ছেলেটা এতদিন এসব কিভাবে সহ্য করেছে। তখনই হঠাৎ আরজন বলল, ম্যাডাম, আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু এখন আপনি যান, আমি ঠিক আছি। তার কথা শুনে অনন্যা হাসলেন, বললেন, ঠিক আছো? 3 দিন ধরে না খেয়েছিলে আর বলছো ঠিক আছি? আরজন চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরবতার পর অনন্যা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা আরজনকে পুরোপুরি অবাক করে দিল। তিনি বললেন, যতক্ষণ না তোমার ভালো কোনো কাজ জোটে তুমি আমার বাড়ি চলো।
আর্জনের মনে হলো যেন ভুল শুনেছে। কি? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল। অনন্যা শান্ত গলায় বললেন, হ্যাঁ, আমার বাড়িতে। সেখানে তোমাকে খাবার মিলবে, থাকার জায়গা মিলবে, আর ততদিন তুমি আরাম করে কাজ খুঁজতে পারবে। আর্জন ঘাবড়ে গেল। সে তৎক্ষণাৎ বলল, না ম্যাডাম, লোকে কি বলবে? আমি অচেনা, আমি আপনার বাড়িতে কিভাবে থাকব? অনন্যা গম্ভীর হয়ে বললেন, লোকে সবসময় কিছু না কিছু বলেই, কিন্তু যদি কারো সাহায্য করার আগে আমরা লোকের কথা ভাবতে শুরু করি, তাহলে দুনিয়ায় মানবতা শেষ হয়ে যাবে। আর্জনের কাছে কোনো উত্তর ছিল না। তার চোখে আবার জল এসে গিয়েছিল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে সাহায্যের কথা বলেছিল। শেষ পর্যন্ত অনেক বোঝানোর পর সে অনন্যার সঙ্গে যাওয়ার জন্য রাজি হল। দুজনে গাড়িতে উঠল, আর কিছুক্ষণের মধ্যে অনন্যার বাড়ি পৌঁছে গেল। অনন্যার বাড়ি খুব বড় ছিল না, কিন্তু পরিষ্কার, পরিচ্ছন্ন আর শান্তিপূর্ণ ছিল। বাড়িতে সরলতা ছিল, কিন্তু সবকিছু গোছানো ছিল। অনন্যা প্রথমে আর্জনকে বাথরুম দেখিয়ে বললেন, গিয়ে ভালো করে স্নান করে নাও। তারপর নিজের ভাইয়ের কিছু পরিষ্কার কাপড় বের করে তাকে দিলেন। অনেকক্ষণ পর যখন আর্জন স্নান করে বাইরে এলো, তখন সে একদম আলাদা লাগছিল। তার মুখের ক্লান্তি অনেকটা কমে গিয়েছিল। অনন্যা তার জন্য গরম খাবার সাজিয়ে দিলেন। আর্জন অনেকদিন পর পেট ভরে খেল। খেতে খেতে তার চোখ দিয়ে বারবার জল বেরিয়ে আসছিল। কিন্তু বোধহয় তাকেও জানা ছিল না যে অনন্যার এই ছোট্ট পদক্ষেপ তার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। সেই রাতে আর্জন অনেক মাস পর শান্তিতে ঘুমালো। পেট ভরা ছিল, শরীর আরাম পেয়েছিল, আর সবচেয়ে বড় কথা, সকালে উঠে আবার ক্ষুধার্ত পেটে রাস্তায় ঘুরতে হবে এই ভয় আর ছিল না। সকালে যখন তার চোখ খুলল, তখন কিছুক্ষণের জন্য মনে হলো যেন সে স্বপ্ন দেখছে। পরিষ্কার বিছানা, সুন্দর করে সাজানো ঘর, আর জানালা দিয়ে আসা রোদ, এসব তার জীবনের কোনো অংশ কখনো ছিল না। তার মনে পড়ল যে সে এখন অনন্যার বাড়িতে আছে। সে তাড়াতাড়ি উঠে বাইরে এলো। রান্নাঘর থেকে চায়ের গন্ধ আসছিল। অনন্যা আগেই জেগে উঠেছিলেন আর নাস্তা বানাচ্ছিলেন। আর্জন একটু ইতস্তত করে বলল, ম্যাডাম, আমি কিছু সাহায্য করে দিই? অনন্যা হাসলেন আর বললেন, তুমি অতিথি, এখন আরাম করো। আর্জন তৎক্ষণাৎ বলল, না ম্যাডাম, আমি অতিথি নই। আপনি আমার ওপর ইতিমধ্যে অনেক উপকার করেছেন। আমি খালি বসে খেতে পারি না। অনন্যা তার কথা মন দিয়ে শুনলেন, আর তারপর হালকা হাসি দিয়ে বললেন, ঠিক আছে, যদি সাহায্য করতে চাও তাহলে আগে নাস্তা করো। দুজনে একসঙ্গে বসে নাস্তা করতে লাগল। অনেক বছর পর বোধহয় প্রথমবার আর্জন কারো সঙ্গে বসে খাচ্ছিল। নাস্তার পর অনন্যা কলেজের জন্য তৈরি হতে লাগলেন। যাওয়ার আগে বললেন, আমি কলেজে যাচ্ছি, তুমি আরাম করো, আর যদি চাও তাহলে আজ থেকেই কাজ খোঁজা শুরু করতে পারো। আর্জন মাথা নাড়ল, কিন্তু তার মনে একটাই কথা ঘুরছিল, তাকে যত তাড়াতাড়ি সম্ভব কাজ খুঁজে বের করতে হবে। সে চায় না অনন্যার উপর ভার হয়ে থাকতে। সেই দিন থেকে তার জীবনে একটা নতুন শুরু হয়ে গেল। প্রতি সকালে সে তাড়াতাড়ি উঠত, বাড়ির ছোটখাটো কাজে সাহায্য করত, আর তারপর কাজের খোঁজে বেরিয়ে পড়ত। দিল্লির রাস্তায় সে আবার ঘুরতে লাগল, কিন্তু এবার তার ভেতরে আশা ছিল। সে জানত যদি কাজ পেয়ে যায় তাহলে তার জীবন বদলে যেতে পারে। দিন কেটে যেতে লাগল। কখনো ছোটখাটো কাজ পেয়ে যেত, কখনো পুরো দিন খালি কেটে যেত, কিন্তু সে হাল ছাড়ছিল না। অন্যদিকে অনন্যাও তাকে প্রতিদিন সাহস দিতেন। সন্ধ্যায় যখন তিনি কলেজ থেকে ফিরতেন, তখন দুজনে বসে গল্প করতেন। ধীরে ধীরে দুজনে একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে লাগল। অনন্যা জানতে পারলেন যে আরজান পড়াশোনায় খুব মেধাবী ছিল, স্কুলে সবসময় ভালো নম্বর পেয়েছিল, কিন্তু পরিস্থিতির কারণে তার পড়াশোনা ছেড়ে যেতে হয়েছিল। এটা জেনে অনন্যা একদিন বললেন, তুমি চাইলে তোমার পড়াশোনা আবার শুরু করতে পারো। আরজান চমকে উঠল। এই বয়সে? সে জিজ্ঞাসা করল। অনন্যা হেসে বললেন, বয়স কখনো পড়াশোনার শত্রু হয় না, পরিস্থিতি হয়, আর পরিস্থিতি বদলানো যায়। তার এই কথা আরজনের মনে গভীরভাবে লেগে গেল। সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিল যে শুধু চাকরি খুঁজবে না, তার অসমাপ্ত পড়াশোনাও শেষ করবে। এখন তার দৈনন্দিন জীবন বদলে গেল। দিনে কাজের খোঁজ করত, আর সন্ধ্যায় অনন্যার সাহায্যে পড়াশোনা করত। অনন্যা তাকে পড়াতেন, বোঝাতেন, আর কখনো কখনো বকাও দিতেন, কিন্তু আরজানের এসব ভালো লাগত। ধীরে ধীরে দুজনের মধ্যে একটা গভীর বিশ্বাস তৈরি হয়ে গেল। কয়েক মাস পর অবশেষে আরজান একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়ে গেল। চাকরিটা খুব বড় ছিল না, কিন্তু এতটুকু ছিল যে সে নিজের পায়ে দাঁড়াতে পারবে।
সেই দিন যখন সে খুশির খবর নিয়ে বাড়ি ফিরল তখন তার মুখে খুশি স্পষ্ট দেখা যাচ্ছিল। অনন্যা যেই তার হাসি দেখলেন তক্ষুনি বুঝলেন কিছু ভালো হয়েছে। কি হলো? তিনি জিজ্ঞাসা করলেন। আর্জেন খুশিতে বলল, ম্যাডাম, আমি চাকরি পেয়েছি। এটা শুনে অনন্যার চোখে চমক এলো। তিনি বললেন, আমি জানতাম তুমি নিশ্চয়ই সফল হবে। সেই দিন দুজনে একসঙ্গে বসে চা খেলেন আর ছোট্ট করে খুশির উৎসব করলেন। কিন্তু সেই দিনের পর আরজানের মনে একটা নতুন অনুভূতি জন্ম নিতে লাগল। এখন সে অনন্যাকে শুধু তার সাহায্যকারী মানুষ হিসেবে দেখত না, তার মনে তার প্রতি সম্মানের সঙ্গে একটা গভীর মমত্বও তৈরি হয়ে গিয়েছিল। অনেকবার সে ভাবত কত ভালো হতো যদি সে তার অনুভূতি বলতে পারত, কিন্তু তারপর নিজেকে থামিয়ে দিত। তাকে মনে হতো অনন্যা একজন পড়াশোনা করা প্রফেসর, আর সে একটা সাধারণ ছেলে। সে কিভাবে তার সম্পর্কে এমন ভাবতে পারে? তাই সে তার অনুভূতিগুলো মনের মধ্যেই চেপে রাখল। সময় কেটে যেতে লাগল। আরজান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিল। সে তার চাকরিও সততার সঙ্গে করতে শুরু করেছিল আর পড়াশোনাও চালিয়ে যাচ্ছিল। কিন্তু বোধহয় ভাগ্যের এখনও তাদের গল্পে আরেকটা মোড় আনা বাকি ছিল। একদিন কলেজে একটা বড় অনুষ্ঠানের আয়োজন হচ্ছিল। সেই অনুষ্ঠানে শহরের অনেক সম্মানিত মানুষ আসবেন। অনন্যাও সেই অনুষ্ঠানের প্রধান আয়োজকদের মধ্যে একজন ছিলেন। তিনি আরজানকে বললেন, কাল আমাদের কলেজে একটা অনুষ্ঠান আছে, যদি তোমার সময় থাকে তাহলে অবশ্যই এসো। আরজান তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল, কিন্তু তার কোনো আন্দাজ ছিল না যে পরের দিন মঞ্চে যা ঘটবে তা তার আর অনন্যার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে। পরের দিন সকাল থেকেই কলেজে বেশ হইচই ছিল। বড় অনুষ্ঠান হবে বলে পুরো ক্যাম্পাস সাজানো হয়েছিল। সব দিকে রঙিন সাজসজ্জা, মঞ্চে সুন্দর আলো আর সামনে চেয়ারের লম্বা সারি বসানো ছিল। শহরের অনেক বড় মানুষ, প্রফেসর আর ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে আসবেন। অনন্যা সকাল থেকে অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি প্রতিটি ছোট বড় বিষয়ের খেয়াল রাখছিলেন যাতে অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়। অন্যদিকে আরজানও সকাল থেকে একটু উত্তেজিত ছিল। সে তার সবচেয়ে ভালো শার্ট পরে সময়ের আগেই কলেজে পৌঁছে গিয়েছিল। কলেজের বড় গেট দিয়ে ঢুকতেই তার মনে অনেক অনুভূতি একসঙ্গে উথলে উঠল। তার মনে পড়ল যে একসময় তারও স্বপ্ন ছিল কলেজে পড়ার, কিন্তু পরিস্থিতি তাকে সেই পথ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু আজ সে সেই কলেজে একজন অতিথির মতো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো। মঞ্চে অনেক বড় মানুষ বসেছিলেন, আর সামনে শত শত ছাত্রছাত্রী অনুষ্ঠান দেখছিল। অনুষ্ঠানের মাঝখানে একটা বিশেষ অংশ রাখা হয়েছিল, মানবতা আর প্রেরণার গল্প। যখন অ্যাঙ্কার এই অংশের ঘোষণা করলেন তখন অনন্যাকেও মঞ্চে ডাকা হলো। সবাই তালি দিতে লাগল, কারণ কলেজে অনন্যা শুধু একজন প্রফেসর নন, একজন দয়ালু আর প্রেরণাদায়ক মানুষ হিসেবেও পরিচিত ছিলেন। অনন্যা মঞ্চে দাঁড়ালেন, কিন্তু তার জানা ছিল না যে পরের কয়েক মিনিটে কি ঘটবে। তখন অ্যাঙ্কার বললেন, আজ আমাদের মাঝে এমন একটা যুবকও উপস্থিত আছেন যার জীবন একটা ছোট্ট মানবতার কারণে পুরোপুরি বদলে গেছে। এটা শুনে সবাই উৎসুক হয়ে উঠল। তারপর অ্যাঙ্কার বললেন, আমরা মঞ্চে ডাকতে চাই আর্জনকে। এটা শুনে আর্জন চমকে উঠল। তার কোনো ধারণা ছিল না যে তার নাম নেওয়া হবে। সবাই তার দিকে তাকাতে লাগল। ধীরে ধীরে সে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার পায়ে একটু ঘাবড়ে যাওয়া ছিল, কিন্তু মনে একটা সত্য ছিল যা সে সবার সামনে রাখতে চাইছিল। যখন সে মঞ্চে পৌঁছল তখন প্রথমে অনন্যার দিকে তাকালো। অনন্যা তাকে দেখে একটু অবাক হয়েছিলেন। আর্জন মাইক ধরল আর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। বোধহয় তার কথাগুলো সামলাচ্ছিল। তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করল, কয়েক মাস আগে আমি দিল্লির একটা রাস্তায় বসেছিলাম। 3 দিন ধরে না খেয়েছিলাম। আমার কাছে না টাকা ছিল, না কাজ, না কোনো সাহায্য। পুরো হল একদম চুপ হয়ে গেল। আর্জন আরও বলল, সেই দিন আমার মনে হয়েছিল হয়তো আমার জীবন শেষ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই একজন মানুষ আমার কাছে এলেন, যিনি আমাকে শুধু খাবারই দেননি, বরং আমাকে বাঁচার কারণও দিয়েছেন। এটা বলতে বলতে সে অনন্যার দিকে তাকালো। এখন সবার নজর অনন্যার ওপর। আর্জনের গলা ভেঙে এলো। যদি সেই দিন এই মানুষটি আমার সাহায্য না করতেন তাহলে হয়তো আজ আমি বেঁচেও থাকতাম না। পুরো হল আবেগে ভরে গেল। অনেকের চোখ ভিজে উঠল। আর্জন আরও বলল, এর নাম প্রফেসর অনন্যা। এনারা আমাকে নিজের বাড়িতে জায়গা দিয়েছেন, আমাকে সাহায্য করেছেন, আমাকে সাহস দিয়েছেন আর আমাকে আবার জীবন বাঁচতে শিখিয়েছেন। এতটা বলতেই পুরো হল জোরে তালিতে গমগম করে উঠল। অনন্যার চোখেও জল এসে গিয়েছিল। আর্জন তারপর বলল, আজ আমার কাছে চাকরি আছে, আত্মসম্মান আছে আর জীবনে এগিয়ে যাওয়ার সাহস আছে।
এসব শুধু একজন মানুষের মানবতার কারণে সম্ভব হয়েছে। কয়েক সেকেন্ড ধরে পুরো হল দাঁড়িয়ে তালি দিতে লাগল। কিন্তু আর্জনের মনে এখনও একটা কথা বাকি ছিল। সে গভীর শ্বাস নিল আর বলল, আজ আমি সবার সামনে আর একটা কথা বলতে চাই। এখন সবাই মন দিয়ে তার দিকে তাকিয়েছিল। আরিয়ান সোজা অনন্যার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। আপনি আমাকে সেই সময় সাহায্য দিয়েছেন যখন পুরো দুনিয়া থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছিল। যদি আপনার মেনে নেওয়া যায় তাহলে আমি আমার পুরো জীবন আপনার সঙ্গে কাটাতে চাই। পুরো হল একদম চুপ হয়ে গেল। এই মুহূর্তটা খুব বিশেষ ছিল। সবার নজর অনন্যার ওপর স্থির হয়ে গেল। অনন্যার চোখে জল ছিল। কিছুক্ষণ তিনি কিছু বলতে পারলেন না। তারপর ধীরে হেসে বললেন, আরিয়ান, সেই দিন আমি তোমার সাহায্য করেছিলাম কারণ আমার মনে হয়েছিল একজন মানুষের আরেকজন মানুষকে সাহায্য করা উচিত। তিনি কয়েক সেকেন্ড থামলেন আর তারপর বললেন, কিন্তু আজ আমার মনে হচ্ছে হয়তো ভাগ্য আমাদের এই দিনের জন্যই মিলিয়েছে। এটা বলতে বলতে তিনি হ্যাঁতে মাথা নাড়লেন। পুরো হল তালি আর খুশিতে গমলম করে উঠল। কয়েক মাস পর আরিয়ান আর অনন্যার বিয়ে হয়ে গেল। কিন্তু তাদের গল্প শুধু বিয়ে পর্যন্ত সীমাবদ্ধ রইল না। দুজনে মিলে একটা সংস্থা শুরু করলেন, যেখানে রাস্তায় থাকা গরিব আর অসহায় মানুষদের সাহায্য করা হতো। তারা মানুষদের খাবার দিতেন, তাদের কাজ জোগাড় করার চেষ্টা করতেন আর বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতেন। কারণ আরিয়ান ভালোভাবে জানত ক্ষুধা আর অসহায়ত্ব কী জিনিস, আর অনন্যা জানতেন যে একটা ছোট্ট মানবতা কারো পুরো জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা খুব বড় শিক্ষা পাই। দুনিয়ায় টাকার চেয়ে বড় জিনিস মানবতা। কখনো কখনো আমাদের ছোট্ট সাহায্য কারো জন্য পুরো জীবনের আশা হয়ে উঠতে পারে। আমরা রোজ আমাদের জীবনে অনেক অভাবী মানুষ দেখি, কিন্তু প্রায়ই চোখ ফিরিয়ে নিই। কিন্তু যদি আমরা একটু মানবতা দেখাই, তাহলে হয়তো কারো জীবন বদলে যেতে পারে। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যদি তোমাদের জায়গায় অনন্যা থাকতেন আর রাস্তায় 3 দিন ধরে না খেয়ে থাকা একজন মানুষ পেয়ে যেতেন, তাহলে কি তোমরা তার সাহায্য করতে? বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও। সঙ্গে আমাদের চ্যানেল সত্যি গল্পের যাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।